Pack your bag and blanket হুম। and go out to the world. You will never regret. আমাদের মৃত্যুর পরে ঘটবে এমন ঘটনাও আমাদের বর্তমান জীবনের ইউডাইমোনিয়াকে নষ্ট করতে পারে। প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। তার জন্ম হয়েছিল ম্যাসেডোনিয়া। তিনি প্লেটোর স্কুলে পড়াশোনা করছেন, হুম। কিন্তু এক সময় তিনি প্লেটোর স্কুল থেকে বের হয়ে গিয়ে আবার তিনি ম্যাসেডোনিয়ায় ব্যাক করছেন। সেই কিং ফিলিপের ছেলে তার গৃহশিক্ষক হিসেবে 3 বছর কাজ করছেন। বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী কালেক্ট করে নিয়ে গেছেন তার শিক্ষকের জন্য। আইডিয়াল বলে কিছু নাই। রাষ্ট্রবিজ্ঞান হলো একটা গতিশীল বিজ্ঞান। এর জনক অ্যারিস্টটল। যদিও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতভেদ আছে। কেউ কেউ বলতে চেয়েছেন যে এটা সমাজবিজ্ঞানের একটা অংশ, আবার কেউ কেউ বলতে চেয়েছেন যে না, এটা সমাজবিজ্ঞানের অংশ না। রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে এর গতি, প্রকৃতি, বিধি, নিষেধ, ধর্ম, পররাষ্ট্রনীতি। সবাইকে স্বাগতম চিন্তার ফিউশন চ্যানেলের তৃতীয় পর্বে। বরাবরের মধ্যেই আজকে আপনাদের সাথে আছে আমি অর্ণব, এবং আমার সাথে আছে আমি রিকি ডিক্রুজ। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই এপিসোডে। আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়, তার আগে একটু ভূমিকা নিয়ে নেই। যারা আমাদের চ্যানেলে নতুন তারা হয়তো জানেন না কেন আমরা এই চিন্তা ফিউশন চ্যানেলটা বা এই রেকর্ডিংটা করি। সেটা হচ্ছে আমি আর অর্ণব সাধারণত মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সেই আলোচনার বিষয়ে থাকে বই, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, সব ধরনের কিছুই থাকে। তো আমরা চিন্তা করলাম হয় কেননা আমরা এটাকে রেকর্ড করি এবং সবার সাথে আমরা শেয়ার করি। কারো যদি অবশ্যই মন্তব্য থাকে সেখানে কমেন্ট আকারে লিখতে পারেন। আমাদের ভবিষ্যৎ কি ধরনের নিয়ে আলোচনা করা উচিত সেটাও লিখতে পারেন। তো এই উদ্দেশ্যে আসলে আমাদের এই রেকর্ডিং গুলো শুরু করা। তো আমরা প্রথমেই শুরু করেছিলাম দর্শন নিয়ে। দর্শনের প্রথম পর্বে আমাদের ছিল মোটামুটি দর্শন কি, সক্রেটিস এবং দর্শন নিয়ে বেশ একটু বড় ভিডিও ছিল, প্রায় 1 ঘন্টার। এবং দ্বিতীয় ছিল আমাদের প্লেটো, এবং তৃতীয়তে আজকে আমরা আলোচনা করব অ্যারিস্টটলকে নিয়ে। অ্যারিস্টটল যদি শুরু করে দেই এইভাবে যে সক্রেটিস ছিলেন গ্রিক বা ওয়েস্টার্ন ফিলোসফির সবচেয়ে বলা যায় পথ প্রদর্শক দার্শনিক। অবশ্যই এর আগে আরো দার্শনিক ছিলেন, কিন্তু তাকেই ধরা হয় পথ প্রদর্শক। প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম, এবং সেই সমসাময়িকীতে প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র, এবং প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। সো এই অ্যারিস্টটলকে নিয়ে আসলে আমরা আজকে আলাপ করতে চাই, এবং তার দর্শন আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে সেই বিষয়গুলা। আচ্ছা, তো দাদা শুরু করেন তাহলে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে অ্যারিস্টটলের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 4র্থ খ্রিস্টাব্দ, ওই একই সময়কার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তারা সমসাময়িক ছিলেন, এবং তার জন্ম হয়েছিল মেসেডোনিয়াতে তিনি অ্যারিস্টটল ছিলেন। তার বাবা ছিলেন মেসোডেনিয়ার রাজার প্রাইভেট চিকিৎসক, এবং তার সন্তান ছিলেন অ্যারিস্টটল। এবং এরপরে তিনি আসলে সক্রেটিস বিভিন্ন বিষয় নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা প্লাস অনেক ধরনের বিষয়ে তিনি পারদর্শী ছিলেন এবং উৎসুক ছিলেন। তার ফর এক্সাম্পল সক্রেটিসের কথা যদি আমরা বলি, তিনি ছিলেন খুবই খুবই পারদর্শী, পটু কথোপকথনে। তিনি কথা দিয়ে অনেকেই কথার মার পেঁচে অনেক ধরনের কোশ্চেন তিনি করতেন, যাতে সবাই একটু বিব্রত বোধ করতো, অনেক ক্ষেত্রে বিব্রত বোধ করতো। এবং সে তার ছিল কেন 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 এটা হইতেছে, কেন, এই ধরনের একটা তার কোশ্চেন ছিল সবসময়। প্লেটো ছিলেন ভেরি গুড ইন রাইটিং। প্লেটোর
রাইটিং রাইটিং স্কিল, কারণ প্লেটো সক্রেটিস কিছু লিখে যাননি, কিন্তু প্লেটো সক্রেটিসের জীবনীও লিখে গেছেন তার সমস্ত বইয়ে, এবং তার মতবাদও তিনি লিখে গেছেন। এবং আবার কিন্তু প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, তিনি ছিলেন আসলে সর্বময়, তিনি ছিলেন ভেরি কিউরিয়াস, সে খুবই আগ্রহী ছিল সমস্ত, তার একটা কিউরিয়াস মাইন্ডের কারণে সে, তাকে বলা হয় কি বলে উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যার জনক, এবং তিনি ড্রামা, পোয়েট এবং বিভিন্ন বিষয় নিয়ে আসলে তার উৎসাহ ছিল, এবং বিভিন্ন বিষয়ে তিনি আসলে লিখে গেছেন। এবং তার লেখাগুলো আসলে কোনো বই আকারের ছিল না, তার লেখাগুলো ছিল একটু রসকসহীন, মানে তেমন একটা মজা ছিল না পড়তে, কিন্তু তার সবগুলোই ছিল লেকচার নোট আকারে। লেকচার আচ্ছা। নোট আকারে থাকার কারণ হচ্ছে তিনি প্লেটোর স্কুলে পড়াশোনা করছেন, হুম কিন্তু এক সময় তিনি প্লেটোর স্কুল থেকে বের হয়ে গিয়ে আবার তিনি মেসোডোনিয়ায় ব্যাক করছেন। সেইখানে মেসোডোনিয়ার রাজা কিং ফিলিপ, যার চিকিৎসক ছিল তার বাবা, যার চিকিৎসক ছিলেন অ্যারিস্টটলের বাবা, সেই কিং ফিলিপের ছেলে তার গৃহশিক্ষক হিসেবে 3 বছর কাজ করছেন। এবং খুব মজার বিষয়, সেই ছেলেটা কে, এইটা খুবই আসলে কে, আসলে আমরা যদি ধারা আর কি গ্রিক সভ্যতার ধারা বা গ্রিক ফিলোসফির ধারা দেখি, তাহলে দেখবো একটা আরেকটার সাথে খুবই মিল। এবং সেই কিং ফিলিপের সন্তান ছিলেন, যার গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল 3 বছর, মাত্র 12-13 বছর বয়সে। তিনি হলেন আলেকজান্ডার দি গ্রেট, যিনি ওই সময়ে জানা পৃথিবীর, আমরা যতটুকু জানি ওই সময়, মানে 2500 খ্রিস্টাব্দ পূর্বে পৃথিবীর মানুষ যতখানি জানে যে পৃথিবীটা কত বড়, তা সম্পূর্ণটাই তিনি দখল করে নিয়েছেন। সেজন্য বলা হয় যে আলেকজান্ডার দি গ্রেট, কারণ আমরা জানি সে ওই সময় সে ইন্ডিয়া পর্যন্ত আসছিল। সে আফগানিস্তানের ভিতর দিয়ে ইরানের ভিতর দিয়ে, আফগানিস্তানের ভিতর দিয়ে সে পাকিস্তান, ইন্ডিয়া পর্যন্ত আইসা সে শাসন করছিলেন আলেকজান্ডার দি গ্রেট। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই আলেকজান্ডার দি গ্রেট তার বিভিন্ন সময়ে যত দিগ্বিজয় করছেন, আমরা বলি যে রাজ্য বিজয় করছেন, দিগ্বিজয় করছেন, সেইখান থেকে তিনি বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী কালেক্ট করে নিয়ে গেছেন তার শিক্ষকের জন্য। এবং সেই জন্যই অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যা বা উদ্ভিদবিদ্যার জনক। এবং অ্যারিস্টটলই প্রথম পৃথিবীর প্রথম উদ্যান প্লাস জু, চিড়িয়াখানা তৈরি করেন ওই সময় ম্যাসিডোনিয়াতে। তো হ্যাঁ, অ্যারিস্টটল। এবং খুবই আসলে ফ্যাসিনেটিং, এবং তার পরে আমরা দেখবো তার শিক্ষা কার্যক্রম। এবং পরে তিনি যখন আবার ব্যাক করেন এথেন্সে, তখন যদিও তার ডিরেক্ট ছাত্র ছিলেন না আলেকজান্ডার, কিন্তু আলেকজান্ডার তার প্রতি একটা ভক্তি ছিল, বা একটা, আমরা যেমন বলি না গুরুর প্রতি একটা ভক্তি থাকে সব সময় আমাদের, সেরকম একটা ভক্তি বা একটা স্নেহ, ভালোবাসা বা সম্মান ছিল সব সময়। তো দেখা গেছে যে সব সময় তাদের সাথে যোগাযোগ ছিল, বা এরকম বোঝা যায়, জানা যায় তার লেখাতে। এবং সেইভাবেই সে তাকে ইনফরমেশন দেওয়া, প্লাস এরপরে আমরা যদি বলি ধ্যান ধারণার ক্ষেত্রে, যদিও প্লুটো ছিলেন অ্যারিস্টটলের ছাত্র হলেও তিনি শিক্ষকের সমস্ত মতবাদ তিনি গ্রহণ করেন নাই। মানে কি, কোশ্চেন করছেন, গ্রহণ করছেন হয়তো ঠিকই, কিন্তু কোশ্চেন করছেন, সে একবারই মেনে নেন নাই। এবং একবারই মেনে না নেওয়ার আরেকটা দেখতে পাই, সেটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি, ওই যে স্কুল অফ এথেন্সে ছবিটাতে, যে এখানে রাফায়েল তৈরি করছিলেন 1638 খ্রিস্টাব্দে সম্ভবত,
সেই ছবিটা ভ্যাটিকানে যেটা আছে, ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটিতে যেটা আছে, সেই ছবিটার একদম মধ্যে কিন্তু প্লেটো এবং অ্যারিস্টটল। ছবিটা তুমি দেখাই দিও। এবং মধ্যে এবং প্লেটো ইঙ্গিত করতেছে উপরের দিকে এবং অ্যারিস্টটল ইঙ্গিত করতেছে এরকম করে, হাতটা এরকম, আমাদের হাতটা যদি দেখানো যায়, প্লেটো উপর দিকে। কারণ প্লেটোর একটা থিওরি ছিল যেটা খুবই পপুলার থিওরি, সেটা হচ্ছে থিওরি অফ ফর্মস। সেইটাতে তিনি বলেন, প্লেটো বলেন যে আমরা যা কিছুই দেখি পৃথিবীতে সেইটা একটা হচ্ছে দি আইডিয়াল ফর্মের একটা কপি। ফর এক্সাম্পল, আমি একটা গ্লাস দেখতেছি, আমি একটা মগ দেখতেছি, এগুলো হচ্ছে আইডিয়াল না, এগুলো হচ্ছে কপি, আইডিয়ালের কপি। সো আমাদের আইডিয়ালের প্রতি উৎসুক হওয়া উচিত, কিভাবে আমরা আইডিয়ালের দিকে যেতে পারি। ফর এক্সাম্পল, এই গ্লাসটাকে কিভাবে আমরা এইভাবে বানাতে পারি যাতে এই গ্লাসটা একটা আইডিয়াল গ্লাস হয়, আমরা যাতে সবসময় এটা নিয়ে চিন্তা করি। কিন্তু অ্যারিস্টটল আবার বলতেছেন যেটা কাইন্ড অফ অপোজিট, সে বলতেছে আইডিয়াল বলে কিছু নাই, আমরা যা আমাদের পারসেপশন দিয়ে, মানে প্রত্যক্ষতার বাদে আমাদের পঞ্চেন্দ্রিয় ষষ্ঠেন্দ্রিয় দিয়ে আমরা যা অবজার্ভ করি, এই ওয়ার্ল্ডে যা আছে, বর্তমানে রিয়েলিটিতে যা আছে সেটাই আসল, আইডিয়াল বলে কিছু নাই। সো এইটা ছিল তার মতবাদ, এবং তার মতবাদের এই একটা কারণে তিনি যখন প্লেটোর স্কুল থেকে বেরিয়ে, প্লেটোর স্কুলের নাম মনে আছে হয়তো, জানি না, নাম ছিল সম্ভবত, আমার ঠিক এখন মনে নাই প্লেটোর স্কুলের নাম। একাডেমি, প্লেটোর স্কুলের নাম ছিল একাডেমি, যেটা আমরা গত পর্বে আলোচনা করছিলাম, 400 বছর পর্যন্ত সেটা টিকে ছিল। একাডেমি চলাকালীন সময় সে আরেকটা স্কুল, যেটা লাইসিয়াম নামে একটা স্কুল অ্যারিস্টটল প্রতিষ্ঠা করেন, এবং সেইটার কাইন্ড অফ থিম ছিল এরকম, তারা হেঁটে হেঁটে আলোচনা করবে এবং এই পদ্ধতিতে তারা শিক্ষাদান করবে। এবং আরেকটা বিষয় ছিল, তাদের স্টুডেন্টরা, বা আমরা যদি বলি রিসার্চাররা, তিনি বিভিন্ন দিকে ছড়াই দিতেন, তোমরা যাও রিয়েলিটি থেকে খুঁজে তোমরা নলেজ নিয়ে আসো, নলেজ নিয়ে আসা সেটা তোমরা করো। আমরা যদি এইটা ছিল তার থিম। এবং এইটার সাথে আমি যখন পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে যে ফর এক্সাম্পল, এখানে সুইডেনে বা যে কোনো দেশে মাস্টার্স বা পিএইচডি করতে গেলে দেখা যায় যে আমরা দেখি যে প্রজেক্ট আকারে আমরা কোথাও যাই। ফর এক্সাম্পল, আমার পুঁথিগত বিদ্যা তো আছেই ইউনিভার্সিটি থেকে, আমরা একটা নলেজ আহরণের জন্য একটা কোম্পানিতে যাই, কোম্পানির একটা প্রবলেম আমরা সলভ করি, এবং সেইখান থেকে আমরা জ্ঞান অর্জন করি। সেখানে কোম্পানিরও যে লাভ হয়, আমাদেরও লাভ হয়, দুই পক্ষে সমান সমান উইন উইন সিচুয়েশন। সো আমার কাছে কেন জানি মনে হয়েছে হয়তো বা এই ধরনের কনসেপ্ট, অ্যারিস্টটলের এই কনসেপ্টটা এখনো পর্যন্ত পৃথিবীতে ওইভাবে বিদ্যমান, এবং ওইভাবে আমরা নলেজ গ্রহণ করি। আমরা নলেজ গ্রহণ শুধু মানে পুঁথিগত বিদ্যা না, আমরা প্র্যাকটিক্যালিও বাইরে যাই, বাইরে থেকে নলেজ আহরণ করি। তো তোমার যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে বা কিছু বলার থাকে, তুমি অ্যাড করতে পারো অবশ্যই, প্লিজ অ্যাড করলে খুশি হব। তুমি এবং তোমাদের পিএইচডি তে প্লাস আমরা যে রিসার্চ গ্রুপ কাজগুলো করি, সেখানেও দেখা গেছে যে আমাদের নলেজটা, এবং অ্যারিস্টটল ছিলেন অ্যাপ্লাইড নলেজ, আমরা যে নলেজটা গ্রহণ করি সেটা অ্যাপ্লিকেশনে সে উৎসাহী ছিলেন। অ্যাপ্লিকেশনে সে খুবই ইন্টারেস্টেড ছিলেন, যেটা আমরা বর্তমানে রিসার্চে করি, হয়তো বা যারা অ্যাপ্লাইড সায়েন্সে রিসার্চ করে, তারা অবশ্যই যে সায়েন্সটা কেউ একজন তৈরি করছে সেটাকে অ্যাপ্লাই করে কিভাবে সমাজের, সোসাইটির বা কোম্পানির যেই বলো বেনিফিট আসে, হ্যাঁ, সেইটা একটা বিষয়। আসলে আমার কাছে মনে হয় যে খুব চমৎকার একটা জিনিস তিনি আবিষ্কার করছেন, এবং এইটা থেকে উৎসাহিত হয়ে আসলে আমরা
যে যে উনি উনি যেমন বললেন অ্যারিস্টটল যেমন তার স্টুডেন্টদের বাইরে পাঠায় দেন হুম এবং এবং তারা ওখান থেকে নলেজ নলেজ গ্যাদার করে এবং হ্যাঁ আমরা এখনো সব সময় বলি যে আমরা তুমি বাইরে গিয়ে মানে ঘুরতে গিয়ে যে নলেজ গ্যাদার করবা হ্যাঁ সেটা তুমি সারাদিন বই পড়লেও গ্যাদার হ্যাঁ করবা না। সত্য সেটা সত্য সেটা বই পড়লেও গ্যাদার করবা না। সেই জন্য অনেকেই আমার একটা মুভির কথা এখন মনে পড়ে। সেটা তুমি হয়তো দেখছো, অবশ্যই দেখছো, দি নেম শেক, ইরফান খানের। মনে আছে নেম শেক? ইরফান খান আর টাবু। আচ্ছা, আহ, আমি হয়তোবা এটার ছোট ছোট কিছু ক্লিপ বা দেখছি। আহ, এটা অনেক পুরনো, বাট আমার পুরো সিনেমাটা হ্যাঁ, দেখা না নেই। জানা। তো so ওখানে হুম ওইখানে ওই ইরফান খান আহ, যাইতেছিল ট্রেনে করে, তখন তখন তার হাতে একটা বই ছিল। হুম না না, তার হাতে একটা বই ছিল না। তার তার উম, তার যে সহ সহ প্যাসেঞ্জার, সে শুয়ে শুয়ে একটা বই পড়তেছিল। তো সে জিজ্ঞেস করছিল এটা কি বই। হ্যাঁ, তো সেই বইটা সে তখন বলতেছিল যে আহ, এটার নাম হচ্ছে, এটা লেখকটার নাম হচ্ছে নিকোলাই গোগল, একজন রাশিয়ান রাইটার। তিনি মাত্র 42 বছর বাদ ছিলেন, পরে আমি পরে দেখছি। এবং তিনি ওই বইয়ে একটা কথা বলছিলেন, যেটা যেটা ওই লোকটাও তাকে বলছিল। সেটা ছিল এরকম: প্যাক ইয়োর ব্যাগ অ্যান্ড ব্ল্যাঙ্কেট হুম অ্যান্ড গো আউট টু দি ওয়ার্ল্ড, ইউ উইল নেভার রিগ্রেট। বুঝতে পারছো? হ্যাঁ তো এই এই জিনিসটা আসলে এখন এই এরিস্টটল যেমন বলছে যে তুমি যাও, বাইরে যাও, দেখো, নলেজ কালেক্ট করো। আমরা যদিও বাইরে যাই, ঘুরি, কিন্তু আমরা আসলে নলেজ ওইভাবে হাতে কলমে কালেক্ট করি না, কিন্তু আমাদের ব্রেইনে কালেক্ট করি, এক্সপেরিয়েন্সে কালেক্ট করি। এবং হ্যাঁ ওই নলেজ আসলে আসলে রিপ্লেসেবল না। যতই পুঁথিগত বিদ্যা আমি করি, যতই বই পড়ি, আমার 40 বছর জীবনে আমি যদি অনেক বই পড়ে থাকি একটা জিনিস সম্পর্কে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যদি 1 সপ্তাহ ওইখানে গিয়ে ঘুরে আসি, তাতে আমি আরো বেশি নলেজ গ্যাদার করব ওইখান থেকে। সো এইটা একটা মানে খুবই এটা 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 যেমন ইম্পর্টেন্ট। সত্য, এটা যেমন সত্য, তেমন নিজের গণ্ডি পেরিয়ে যদি অন্য কোনো গণ্ডিতে গিয়ে যদি কোনো ডিসকাশন করা যায়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও অনেক কিছু জানা সম্ভব হয়। অনেক নতুন এই মানুষটা কি চিন্তাধারা করতেছে, তার কি একটা কি চিন্তা ওই একটা বিষয় নিয়ে, সেটাও চলে আসে আসলে। তো এটা তাৎপর্য আসলে শুধু মানে ওই যে ভ্রমণে গিয়ে জ্ঞান অর্জন না, ভ্রমণে গিয়ে যে মানুষের সঙ্গে যে ইন্টারাকশন, নেশা। মেশা, ওটার ফলেও কাজ করা আমি মনে করি আর কি। তো আমি আপনার এই যে যে পাইপলাইনটা থেকে আমি বুঝলাম সেটা হচ্ছে, প্রথমে হচ্ছেন আমাদের সক্রেটিস, সক্রেটিসের ছাত্র হচ্ছেন প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছেন অ্যারিস্টটল, এবং উনি হচ্ছেন গৃহশিক্ষক ছিলেন হচ্ছে দা আলেকজান্ডার দ্য গ্রেট। ওকে, তার মানে হচ্ছে উনিও তার আহ, শিষ্য, শিষ্য আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দি গ্রেট। তো তুমি কারণ কি আহ, তুমি চিন্তা করো, একজন লোকের গৃহশিক্ষকের কারণে, হয়তো বা গৃহশিক্ষকের কারণে প্লাস আরো অনেক কারণ থাকতে পারে, সে একটা লোক বিশ্ব জয় করলো ওই সময়। হ্যাঁ, ওই সময় চেনা 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 বিশ্বের সমস্ত কিছু সে জয় করছে। তখন তখন তারা মনে করতো ইন্ডিয়া পর্যন্তই শেষ। হ্যাঁ, ইন্ডিয়া পর্যন্ত পৃথিবীর শেষ, এরকম এরকম কিছু একটা। তারপর সে এই পুরা ইন্ডিয়া, রোমান সাম্রাজ্য, এই সব সব দখল করছে সে, বা তার তার দখলে ছিল। তো যা- কি কি আর কি অ্যারিস্টটল কি ইন্সপায়ার করছে এত তাহলে, আমার কথা হচ্ছে কি ইন্সপায়ার করছে যে সে পুরো জগৎ জয় করছে। তো এটা আসলে খুবই খুবই ফ্যাসিনেটিং। যখন আমি এটা প্রথম শুনছি, যে আমার আমার আসলে গুজবাম্প হয়েছে, যে যে কি এমন শিক্ষক। এবং অ্যারিস্টটল এমন এমন অ্যারিস্টটল সম্পর্কে সেই জন্যই বেশিরভাগ লোকই তারে বলতো, তার কিছু নিকনেম ছিল। ফর এক্সাম্পল দি মাস্টার, দি ফিলোসফার, এরকম নিকনেমে তারা তারা ডাকা হইতো, মানে সে হচ্ছে গ্রেটেস্ট অফ দি গ্রেটেস্ট, এরকম বলা হইতো। তো যাই হোক, এটা আসলে খুবই খুবই সুন্দর। এবং পরবর্তীতে তারা আরো কিছু মতবাদ আছে, যেগুলো নিয়ে আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে তো সব পারবো না। আমরা কিছু কিছু ইন্টারেস্টিং কিছু আলোচনা করতে পারি। কি যেমন তিনি আরেকটা নিয়ে বলছেন, যেটা যেটা হচ্ছে কিভাবে আমাদের বাঁচা উচিত।
হুম হ্যাঁ, কিভাবে আমাদের বাঁচা উচিত। সেইখানে সে ওই যে প্লেটোর গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইউডাইমোনিয়া নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইউডাইমোনিয়া হচ্ছে কিভাবে একটি পুরো পরিপূর্ণ জীবন পাওয়া যেতে পারে। পরিপূর্ণ জীবন, সেখানে যে ওইটা ইউডাইমোনিয়ার অর্থটা হচ্ছে পরিপূর্ণতা, হুম যেটা আসলে মেইনলি হ্যাপিনেস না এক্স্যাক্টলি। আবার পরিপূর্ণতার জন্য আবার প্লেটোর কিছু চারটা আম, চারটা প্রপোজালও দিয়ে গেছিলেন কিভাবে একটি মানুষের বা একটি হ্যাঁ সমাজের জীবনে আহ, বা একটা রাষ্ট্রের জীবনে পরিপূর্ণতা আসতে পারে। তো সেইখানে এটা নিয়েও আসলে আহ, অ্যারিস্টটল বলে গেছেন, যেহেতু প্লেটো বলে গেছেন, তো প্লেটোর ধারাবাহিকতায় যেহেতু ছাত্র ছিলেন অ্যারিস্টটলও বলে গেছেন। আমরা আমরা জানি ফিলোসফাররা বা সায়েন্টিস্টরা বা যাই করে একজন যেটা কেউ প্রথম থেকেই শুরু করে না কিছুই। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল রিসার্চের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন একটা রিসার্চ করতেছে, তুমি কিন্তু সেইটা করবা না, তুমি কিন্তু এর পরেরটা থেকে করবা হ্যাঁ এবং তার তার গ্যাপটা তুমি বের করবা। রিসার্চে যেটা আমরা দেখি, ঠিক না? হ্যাঁ তার রিসার্চে যে কি গ্যাপ আছে, ওর রিসার্চে কি গ্যাপ আছে, সেখান থেকে তুমি একটা বের করো। এটাও এটাও আসলে ফিলোসফি থেকেই আসছে। সেজন্য আমরা বলতেছিলাম না, ওয়াই ডক্টর অফ ফিলোসফি, পিএইচডি, ওয়াই ডক্টর অফ ফিলোসফি, ওয়াই হ্যাঁ এম ফিল, মাস্টার্স অফ ফিলোসফি। ফিলোসফি কেন? কারণ আমরা আমরা কিছুই প্রথম থেকে শুরু করি না। সবকিছুই আমরা অবশ্যই কিছু যদি একদম নতুন ইনভেনশন হয়, একদম বিশাল কিছু ইনভেনশন, সেটা তো অবশ্যই আছে। কিন্তু বর্তমান পৃথিবীতে এমন কিছুই নাই যে একদম নতুন। এভরিথিং হ্যাজ আ বেস। হুম ওই বেস থেকে আমরা আস্তে আস্তে আহ সামনের দিকে আগে যাই। সেটার সাথে আমি আবার একটু রিলেট করতে চাই প্লেটোর থিওরি অফ ফর্মস। হুম আমরা আস্তে আস্তে পৃথিবীটাকে যদি থিওরি অফ ফর্মসটা যদি না থাকতো, আমরা যদি হ্যাঁ শুধুমাত্র রিয়েলিটির দিকে তাকাইতাম, অ্যারিস্টটল আর প্লেটোর এই জায়গায় আমি আসলে একটু বিভেদ দেখি, যে হুম শুধুমাত্র রিয়েলিটির দিকে তাকাইয়া আমি আসলে সবসময় কিছু পাবো না। হুম আমি যদি একটা ফর এক্সাম্পল তুমি একটা থিওরি বানাইছো বা অ্যাপ্লিকেশন বানাইছো, হুম সেই অ্যাপ্লিকেশনটা আমি আইসা বেটার করব, আমার পরে আরেকজন আইসা বেটার করবে। হুম এইভাবেই তো আমরা আসলে একটা ফর্মের দিকে দাঁড়াতে পারবো। ফর এক্সাম্পল 1979-এ যে রকেট নিয়ে মানুষ চাঁদে গেছে, হুম আজকে কি সেই রকেট নিয়ে মানুষ মার্সে যাইতে চেষ্টা করতেছে? না সেটা তার থেকে এক না তো, ডেভেলপ তার তো হাজার হাজার গুণ বেটার। সেম কম্পিউটার 1990-তে আমরা যেটা ব্যবহার করছি, সেটা কি এখন করতেছি? হাজার হাজার গুণ বেটার। কারণ মানুষ মানুষ চাইতেছে যে, আমার কাছে মনে হয় আর কি, যদিও মানুষ জানে না থিওরি অফ ফর্মস, অনেক হয়তো জানে না থিওরি অফ ফর্মস কি, কিন্তু আমরা দিনকে দিন সবকিছু যাতে বেটার দিকে যায় সেটাই চেষ্টা করি। সেটা হয় আমার পার্সোনাল, আমার সমাজ, আমার সোসাইটি, আমার রাষ্ট্র, যাতে আমার আমার অফিস, সব দিকে যাতে, আমার বিজনেস সব যাতে বেটার দিকে যাইতে পারি সেটা। আমি যদি এখানে একটু অ্যাড করি হ্যাঁ, সেটা হচ্ছে অবশ্যই, আপনি প্লিজ। দেখেন যে একটা সময় যখন এই যে রকেট মহাকাশ নিয়ে যখন রিসার্চ শুরু হয় তখন এই যে ইলন মাস্কের যে রকেট উৎক্ষেপণ করার পরে সেটা যখন আবার ফেরত আসে মানে যে পেজটা, তো এটা এক সময় অনেকে নাকচ করে দিছিল। ইলন হ্যাঁ, মাস্কের ইয়াতে এটা বলছিল এটা হবে না, এটা সম্ভবই না, কিন্তু সে পরে করে দেখাইছে। তো হচ্ছে কি সবকিছু এরকম ডেভেলপমেন্টের মধ্যেই চলতেছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট চলতেছে। এবং সেই জন্যই সে অ্যারিস্টটল বলছে যে ইউডাইমোনিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউডাইমোনিয়ার একটা অংশ কিন্তু মনে আছে তোমার, উই হ্যাভ টু থিঙ্ক ডিপলি। হ্যাঁ মনে আছে গত পর্বে আমরা হুম আলোচনা হুম করছিলাম। সো আমাদের অবশ্যই ডিপলি চিন্তা করা উচিত। এবং আরেকটা ছিল জ্ঞান অর্জন করা উচিত। সেটা কিভাবে তুমি জ্ঞান অর্জন করবে, তুমি প্র্যাকটিক্যালি করবা না পুঁথিগত বিদ্যা করবা, বা সেটা জাস্ট আপ টু ইউ। বাট জ্ঞান অর্জন এবং এবং ওইটার নাম কি, হোয়াট ইজ দ্যাট, এবং থিঙ্ক ডিপলি, এটা অবশ্যই করা উচিত। এবং তিনি বলতেছেন আসলে আমাদের জীবনের উৎস, আমাদের জীবনের উদ্দেশ্য, হুম 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 আমরা যেমন বলি না আহার নিদ্রা মৈথুন, আহার নিদ্রা মৈথুন না। আমাদের জীবনের আরো কিছু আমাদের পারপাস আছে। জীবনে আরো কিছু পারপাস আছে, হুম জাস্ট আহার নিদ্রা মৈথুন না। হুম এটা ছাড়া আমাদের জীবনে আরো কিছু পারপাস আছে, যেটা আমরা আমরা আমাদের সোসাইটির জন্য করতে পারি, যেটা আমাদের ফ্যামিলি বা সোসাইটি, রাষ্ট্র, যাই বলো, সবার জন্য করতে পারি। এটা এটা ছিল তার। আম, এবং এই আরেকটা জিনিস কথা তিনি বলছেন যে, মানুষ কখন বেস্ট মানুষটা হবে। হ্যাঁ,
যখনই হবে যখন সে তার যুক্তি দিয়ে বা চিন্তার যুক্তি দিয়ে অথবা চিন্তার শক্তি বা যুক্তির শক্তি দিয়ে সে কিছু চিন্তা করতে পারবে বা কিছু বলতে পারবে বা কিছু করতে পারবে। হ্যাঁ, এবং এই যুক্তির চিন্তাটা বা যুক্তির শক্তিটা বা যাই বলি যে ডিডাকশন পাওয়ারটা, এই ডিডাকশন পাওয়ারটা, যুক্তিটা, লজিকটা কিভাবে আসবে, সেটা আসবে তোমার জ্ঞানার্জনের মাধ্যমে। তোমার জ্ঞানার্জন অবশ্যই, আমি আবার বলতেছি, জ্ঞানার্জন পুঁথিগত একাডেমিক শিক্ষা না না না, সেইটা হইতে পারে। কারণ পৃথিবীর আদি মানুষ, এদের কোনো একাডেমিক শিক্ষা ছিল না, কিন্তু সক্রেটিস বলো, প্লেটো বলো, এদের কিন্তু কোনো একাডেমিক শিক্ষা ছিল না। সো একাডেমিক শিক্ষা হইতে হবে। এখন আমরা আসলে জীবনের পারপাসে একাডেমিক শিক্ষার দিকে বেশি জোর দেই, যাতে আমরা সার্ভাইভ করতে পারি। বাট একাডেমিক শিক্ষাই শিক্ষা না। একাডেমিক শিক্ষার পাশাপাশি রিয়ালিটি থেকে শিক্ষা, চোখ কান খোলা রাখা যেটাকে বলে, ওইটা থেকে শিক্ষা, অনুভূতি থেকে শিক্ষা, এটাও বড় একটা বিষয়। সো ওইটা আমাদের আসলে তার প্রপোজাল যে ওইটা আমাদের করতে হবে আর কি। আর যেটা বলতেছিলাম যে আহার নিদ্রা মৈথুনী স্বপ্ন, জ্ঞানার্জন এবং এটার অ্যাপ্লিকেশন ফর দি সোসাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার মতবাদ। এবং আমরা যেমন ইউডাইমোনিয়া নিয়ে আলোচনা করতেছিলাম, প্লেটো যেমন সে একটা যুক্তি দিছিল, সেটা সে মনে করতো আমার ইউডোমিয়া বা আপনার ইউডোমিয়া বা তোমার সবার ইউডোমিয়া এফেক্ট এরকম হইতে পারে, যেই জিনিসটা আমরা দেখি নাই, যে জিনিসটা আমরা জানি না, সেইটাও কিন্তু আমাদের ইউডাইমোনিয়াতে এফেক্ট করতে পারে, আমাদের পরিপূর্ণতায়, আমাদের জীবনের পরিপূর্ণতা, বর্তমান সময়ে আমাদের জীবনের পরিপূর্ণতায় এমন কিছু এফেক্ট করতে পারে যেটা আমরা জানি না, যেটা আমরা দেখি না, এমনকি যেটা আমাদের মৃত্যুর পরে ঘটবে। তুমি বুঝতে পারছো? আমাদের মৃত্যুর পরে ঘটবে এমন ঘটনাও আমাদের বর্তমান জীবনের ইউডাইমোনিয়াকে নষ্ট করতে পারে। যেরকম, মানে একটু যদি সহজ ভাষায় এইটা যখন শুনছি আমারও হোয়াট, আমাদের মৃত্যুর পরেও সেই ঘটনা আমাদের এফেক্ট করতে পারে কিভাবে, সেইটা হয়েছে, সেটা যে যুক্তিটা সে দিছে। ফর এক্সাম্পল, আমি যদি একদম সহজ ভাষায় বলি, আমাদের অ্যাজ এ প্যারেন্ট বা আমাদের মা বাবারাও সবসময় চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের কিভাবে ভবিষ্যৎটা ভালো হবে। আমাদের ভবিষ্যৎ ভালো হওয়া বা আমাদের ভবিষ্যৎ খারাপ হওয়া, এই চিন্তা করে বর্তমানে তারা খারাপ থাকে। বুঝতে পারছো কি? আমি যদি এখন চিন্তা করতে থাকি, হায় হায় আমার ছেলেটা, আমি যদি যখন না থাকবো, বা আমার মেয়েটা, আমার বাচ্চাটা আমি যখন না থাকবো, তখন সে কিভাবে সার্ভাইভ করবে এই পৃথিবীতে, এই ক্রুয়েল পৃথিবীতে। সে পড়াশোনা যদি না করে কিভাবে ভালো চাকরি পাবে, কেমনে সে সার্ভাইভ করবে, অথবা তার কোনো যদি বড় অসুখ হয় বা তার কোনো কিছু হয়, এইসব চিন্তা কইরা, তার যদি অ্যাক্সিডেন্ট হয়, এইসব চিন্তা কইরা কিন্তু বর্তমানে আমার ইউডাইমোনিয়াকে আমি নষ্ট করতেছি, আমি ওভার টেনশন করতেছি, আমি ওভার করতেছি, যেটা আমার শান্তিকে, আমার রাত্রে ঘুম হারাম করতেছে। বুঝতে পারছো? সেইরকম একটা সে আসলে এক্সাম্পল দিছে যে আমি আমার মৃত্যুর পরে এটার উপর আমার কোনো কন্ট্রোল নেই, এটার উপর আমার মৃত্যুর পরে বা আমার কোনো কন্ট্রোল নেই, বা আমার একটা সময় পর আমার আসলে অনেক কিছুর উপর আমার কোনো কন্ট্রোল নাই। সো সেই কন্ট্রোলটা আমি আসলে কিভাবে, কেন আমি ওইটা চিন্তা করে করবো? আমাদের বর্তমান সময়ে দেখা যায় যে আমরা সম্পদ জমাই, আমার ছেলেটা যাতে বা মেয়েটা যাতে সারা জীবন খাইতে পারে, কিন্তু এমন কি আছে সারা জীবন বৈশা বৈশা খাইতে পারে? সেই বাংলার কৌতুকের মতো পিড়ি ছাড়া এমন কিছু কি আছে যে এখানে সারা জীবন বৈশা বৈশা খাওয়া যায়? যাই হোক, একটু জোক করলাম। এবং জোকের বিষয়েও তিনি আসলে অ্যারিস্টটল বলতেছিলেন যে একজন গুণী মানুষের কি কি থাকা উচিত। হ্যাঁ, একজন গুণী মানুষের যে জিনিসগুলো থাকা উচিত, তার ভিতরে একটা হচ্ছে সেন্স অফ হিউমার। তার সেন্স অফ হিউমার ভালো থাকা উচিত, এবং তার কথা বলার কৌশল, মানুষের সাথে যখন মানুষ মিশে তার কথা বলার কৌশলটাও ভালো হওয়া উচিত, এবং তার জ্ঞান, এই তিনটা জিনিস
তিনটা জিনিস সে আসলে একজন গুণী মানুষের তুলনা দিছে। তো আসলে আমি আসলেই দেখি যে একজন গুণী মানুষ তার যদি সে খুব কথায় পটু কিন্তু তার মাথায় ফাঁকা, কিন্তু তার কিন্তু 2 মিনিট কথা বলার পরে তুমি কিন্তু ধরে ফেলাইতে পারবা। হ্যাঁ, তার কিন্তু অনেক সেন্স অফ হিউমার আছে কিন্তু তার মাথা ফাঁকা। তখন তুমি বলছো এ তো হয়েছে ভাত ভাত, বুঝো? বুঝতে পারছি। গোপাল ভাঁড় আর কি ভাত। হ্যাঁ, কিন্তু না, গোপাল ভাঁড় কম্বিনেশন অফ বুদ্ধিমান, তার সবকিছু ছিল। গোপাল ভাঁড় অবশ্য বুদ্ধিমান। হ্যাঁ, সরি, গোপাল ভাঁড়ের নাম করা উচিত হয় নাই। যাই হোক, তো এই জিনিস তিনটার কম্বিনেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখন একজনের লোকের অনেক ট্যালেন্ট, সে কথা বলতে পারে না, কৌশল জানে না, পারে না বলবো না, সে কৌশল জানে না। জানে না। হ্যাঁ, কৌশলের আরো একটা ব্যাপার আছে, সেটা কৌশল নিয়ে একটা বলছেন। এই ওয়ার্ডটা তো শুনছো, রেথরিক। না, আমার শোনা হয়নি হয়তো। না, এই ওয়ার্ডটা কিন্তু আমরা যখন ওই যে থিসিস লেখি, আমার মনে আছে এই ওয়ার্ডটা। সেইটা হচ্ছে একটা কোর্স আছে না, মাস্টার্স এর হাউ টু রাইট থিসিস, এরকম কিছু একটা কোর্স আছে না মাস্টার্স? হয়তো থাকবে, আমি জানি না এই মুহূর্তে। না, এখানে একটা কোর্স আছে, কোর্স আছে হয়তো, একটা কোর্স আছে হাউ টু রাইট ডিসার্টেশন, এরকম কিছু একটা, ডুইং রিসার্চ মেথোডোলজি, সরি, রিসার্চ মেথোডোলজি একটা কোর্স আছে। হ্যাঁ, রিসার্চ মেথোডোলজি কোর্স আছে। এবং এই ওয়ার্ডটা, রিথরিক ওয়ার্ডটা ওখানে তুমি অনেক পাবা। রিথরিক ওয়ার্ডটা হচ্ছে, রিথরিক মানে হচ্ছে যে কোনো কিছু বলা বা কথা লেখা যেটা পইড়া অন্যে তোমার আইডিয়ার প্রতি আকৃষ্ট হবে বা মানে আর কি, সে ধরে আচ্ছা বলবে ঠিক আছে, ঠিক আছে, এটা যুক্তিযুক্ত, ঠিক আছে, এটা হচ্ছে রিথরিক। মানে তুমি পার্সুয়েট করতে পারো কাউকে, পার্সুয়েট করার পরে আচ্ছা এই তো, ফর এক্সাম্পল অনেক বড় বড় সায়েন্টিস্ট আছে, হ্যাঁ, তাদের জ্ঞান অনেক আছে, হ্যাঁ, কিন্তু কথা বলার কৌশল বা রাইটিং কৌশল ওইভাবে নাই। হয়তো বা রাইটিং কৌশল আছে, সেই জন্য সে বড় সায়েন্টিস্ট হয়েছে, কিন্তু আর্টিকুলেট করা বা যখন সে ক্লাসে যায় বা যখন লেকচারে যায়, অন্য জায়গায় লেকচার দিতে যায়, তখন দেখা যায় যে তার কথা কেউ একটা শুনতে চায় না বা হয় না। তো সেই এইসবের ব্যাপারেও তিনি বলছেন অ্যারিস্টটল, এবং এগুলো দেখা গেছে যে এই জীবনে বর্তমান সময়েও সমানভাবে ইম্পর্টেন্ট। এবং সে ওখানে অনেকগুলা পয়েন্টও দিয়ে দিছে, যেগুলো আমরা বলি আসলে যে কি প্রেজেন্টেশনে কি থাকা উচিত, সেটা আমি বলবো অ্যারিস্টটল দিয়ে গেছে। চিন্তা কর, 2000-2500 বছর আগে অ্যারিস্টটল দিয়ে গেছে যে আমরা যেমন বলি না, প্রেজেন্টেশনের সময় একটু সেন্স অফ হিউমার থাকতে হবে, যোগটোগ করতে হবে, অথবা ওই যেমন রিসার্চে তুমি রিসার্চে যোগ করো না, কিন্তু তুমি কি বলে ছবি, ইমেজ, ভিডিও এগুলো অ্যাড করো, প্রেজেন্টেশনের সময় এগুলো অ্যাড করো। আমাদের ভিডিও প্রেজেন্টেশনে তুমিও অ্যাড করবা, যাতে মানুষ আকৃষ্ট থাকে সব সময় এই বিশেষ সাথে। তো এইসব বিষয়গুলো আসলে তিনি বলে গেছেন, এবং তিনি বলছেন মানুষ আসলে একা না, মানুষ হচ্ছে পলিটিক্যাল জীব। সে তার পলিটিক্স রাষ্ট্র নিয়ে থাকে, সেজন্য তাকে পলিটিক্সেরও জনক বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, এর জনক অ্যারিস্টটল। আমাদের মোশাররফ করিম বলছিলেন ক্যারাম নাটকে, কি জানি না, ফারুকির পরিচালনা, ফারুকি জিনিয়াস লোক। যাই হোক, থ্যাংক ইউ সেই জন্য। এবং আমরা অ্যারিস্টটল সম্পর্কে, এবং আরেকটা বিষয় তিনি বলছেন যে এবং এমনকি ওই যে আমি বলতেছিলাম না, তাকে মাস্টার বলা হয়, তাকে ফিলোসফার বলা হয়, এবং তার পরবর্তীতে অনেক ফিলোসফাররা আইসা তাকে বলছে আর কি, সে এতই পপুলার ছিল, এতই ছিল যে তারা বিভিন্নভাবে প্রমাণ করতে পারছে, যদি কোনো একটা থিওরি এক্স, ধরো আমি প্রমাণ করলাম, আচ্ছা অ্যারিস্টটল বলে গেছে থিওরি এক্স ইজ রাইট, আমরা সবাই মাইনা নিচ্ছে, আচ্ছা থিওরি এক্স, যেহেতু অ্যারিস্টটল বলে গেছে। কিন্তু সেই ক্ষেত্রেও সে বলে গেছে যে কেউ যদি আইসা কিছু বলে,
হুম এবং সেটা যদি আমি মাইনা নেই, হুম ডিরেক্টলি উইদাউট থিঙ্কিং মাইনা নেই, হুম তাহলে আমার ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা ভালো না, আমার ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা ভালো না। আমি আমি ফিলো আমি ফিলোসফিক্যালি চিন্তা ভাবনা করি না। আমার চিন্তা ভাবনায় থাকতে হবে কি বলে, একটু একটু ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা বলো, অথবা একটু একটু হেজিটেশন একটু থাকতে হবে, যাতে তুমি এটাকে একবারই মাইনা না নাও। অবশ্যই তুমি মাইনা নিবা, যদি সেটা সত্যি হয় অবশ্যই তুমি মাইনা নিবা এক সময়, কিন্তু হুম তুমি একবারই যদি মাইনা নাও তাহলে আহ, তাইলে সেটা আসলে ফিলোসফিক্যাল মাইন্ডেড না, তুমি ফিলোসফিক্যাল মাইন্ডেড না। সেই জন্যই আহ, তিনি তিনি বলছিলেন একটা থিওরি, এই যেটা খুবই ইম্পর্টেন্ট, হুম যে দুইটা বস্তুকে যদি সমান উচ্চতা থেকে ছাড়া হয় একসাথে, হুম হ্যাঁ, আর যেটা ভারী সেটা আগে গিয়ে আগে পড়বে, পড়বে, হ্যাঁ। এবং এবং যেটা হালকা, যেমন একটা 1 কেজির বেলুন, না সরি 1 কেজির একটা বড় বল, আর এই একটা তুলা সেটা, এটা আগে পড়বে, এটা আস্তে আস্তে পড়বে। হুম 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 এবং হুম সে বলছিল দেখা 2000 বছর পর্যন্ত বা 1500 বছর পর্যন্ত কেউ এটা টেস্টই করে নাই। সে যেটা বলছিল যে পরবর্তীতে টেস্ট করা হয়েছে, হ্যাঁ। পরবর্তীতে হুম গ্যালিলিও গ্যালিলি, যে ইটালির পিসা থেকে সে দুইটা বানাইছিল, কিন্তু কন্ডিশন আছে সেইখানে, হয়েছে যে এটা হুম ভ্যাকুয়ামের ভিতর দিয়ে দুইটা ফলাইছে, কারণ ভ্যাকুয়াম ছাড়া তো আসলে, এবং এটা 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 পরে চাঁদে গিয়াও এই 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 থিওরিটাকে টেস্ট করা হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে দুইটা একসাথেই পড়বে, হুম যেহেতু চাঁদে ভ্যাকুয়াম, কোনো কিছু নাই, কোনো আলো বাতাস বা বাতাসের কারণে, ঘর্ষণের কারণে তুলাটা আস্তে আস্তে পড়ে, কিন্তু ভারী জিনিসটা খুব তাড়াতাড়ি পড়ে। কিন্তু যদি কোনো বাধা না থাকে, ভ্যাকিউম থাকে, তাহলে দুইটা একসাথে পড়ে। সো সে এই জন্যই আসলে বলে যে এটাকে বলা হয় ট্রুথ অফ বাই অথরিটি। এখন একজন অথরিটি বললো এটা ট্রুথ, আমি মাইনে নিলাম এটা ট্রুথ। হুম সেইটা হইলে আসলে মানুষের থিঙ্কিং পাওয়ার বাড়বে না। আমি যেটা আছি, তোমার যদি প্রথমেই একভাবে করে দেন, না তুমি এটা নিয়ে চিন্তা করবা না, আমি যা বলতেছি তাই, তুমি কি আর চিন্তা করবা? তুমি তো চিন্তা করো। না। তোমাকে যদি ওপেন মাইন্ডেড করা হয়, আচ্ছা আমার এই প্রবলেম, তুমি চিন্তা করো কিভাবে তুমি সলভ করবা। কেউ যদি বলে দেয় সলিউশনটা এইভাবে তুমি করো, তাইলে কিন্তু তোমার চিন্তা ভাবনা ওই ওই হর্সের গণ্ডিতেই থেকে যাবে। গণ্ডিতেই থেকে যাবে। সো কিন্তু তুমি ওপেন মাইন্ডেড হবে না। সো এইসব বিষয়গুলো নিয়ে আসলে তিনি অনেক সুন্দর 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 আলোচনা করছেন, যেগুলো আমাদের বর্তমান জীবনে, যেমন ইউডাইমোনিয়া, তারপরে আমরা আমাদের আমাদের জ্ঞানের ডেভেলপমেন্টটা হইতে হবে ওপেন মাইন্ডেড। এবং আরেকটা বিষয় যেটা আমরা আমরা মনে করি ভেরি ইম্পর্টেন্ট, গো আউটসাইড। হুম শুধু অবশ্যই দুইটা, প্লেটো আর অ্যারিস্টটল দুইজনের থিওরি মিক্সচার খুব দরকার আছে। আমাদের রিয়েলিটি থেকেও জ্ঞান অর্জন দরকার আছে, এবং আমাদের জ্ঞানের বা যে কোনো জিনিসের ডেভেলপমেন্ট ফর্মের দিকে যাওয়া, একটা হুম রিয়েল ফর্ম, আদর্শ ফর্মের দিকে যাওয়া, এটাও ইম্পর্টেন্ট। আসলে আর আর আরো অনেক কিছু আছে ওনার ওনার নিয়ে, আসলে বড় করতে চাই না আজকে। আচ্ছা। তোমার যদি আর কোশ্চেন বা কমেন্ট থাকে, তুমি শেয়ার করতে পারো। না, আমার প্রশ্ন নেই। আমার আসলে শুনতে ভালো লাগছিল, কারণ হচ্ছে এই যে তাদের পাইপলাইন, হুম, সক্রেটিস থেকে শুরু করে আলেকজান্ডার দি গ্রেট, তারপর হচ্ছে যে এই যে এই বিষয়টা আসলে জানতাম না যে যে আলেকজান্ডার দি গ্রেট যে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে আসতো, যেটা দিয়ে পরবর্তীতে হুম। অ্যারিস্টটল কাজ করতেন। তো এটা আমার জানা ছিল না, এটা আজকে জানলাম, খুব ভালো বিষয় এই আর কি। না না সন্দেহ, আসলে এই কি বলে ফিলোসফি জিনিসটা মানে তাদের জীবনে, আমি বলি না ফিলোসফি কারো পয়রা পয়রা, এটা কোনো থিওরি নাই, কারণ এক একজন এক এক ফিলোসফিতে বিশ্বাসী। হুম যে একজন এই ফিলোসফিতে বিশ্বাসী, সেই এই ফিলোসফিতে নাও বিশ্বাসী, কারণ এর পরবর্তীতে অনেকেই আরো আসছে, যারা অ্যারিস্টটলের ফিলোসফি বা প্লেটোর ফিলোসফিকে না করে দিছে, না এটা হয়, কিন্তু অ্যারিস্টটলেরটাও সত্য, এখনো তাদেরটাও সত্য। এখানে হুম এখানে বলা বলা কারো ফিলোসফি মিথ্যা না, কারো ফিলোসফি একদম ফেলনা না। সো এক এক রকম ফিলোসফি, এবং ফিলোসফি জিনিসটা আসলে
খুবই চমৎকার। এবং হ্যাঁ, এই জীবন সম্পর্কে অনেক কোশ্চেন আমাদের আছে। অনেকে একজন বলতেছিল ওই যে ডাক্তার বিবেক দিয়া, ওই যে 12 ফেইলের 12 ফেলে যিনি ছিলেন, ছিলেন যে যার যিনি ছিলেন যে ডাক্তার বিবেক, লাস্ট নেমটা আমি আসলে সরি বলতে পারতেছি না। ভার্মা মনে হয়, বিবেক ভার্মা। উনি বলতেছিলেন একটা ইসে যে আমি ফিলোসফি পড়া শুরু করছি, আমি চাইছি আমি আমার যে কোশ্চেন আছে সেইটার অ্যান্সার পাবো। হ্যাঁ, তো সে আমি এই জন্য ফিলোসফি পড়া শুরু করছি। হ্যাঁ, ফিলোসফি পড়ার পরে আমার মনে হয়েছে কোনো কিছুরই অ্যান্সার দেওয়া সম্ভব না। আমাকে এইটা আসলে কোনো কিছুই, অনেক ফিলোসফার আছে যারা পরে পরে এসে যদি আমরা আলোচনা করি আমরা দেখব যে there is nothing you can answer in the world. হ্যাঁ, কারণ এক একজনের একজন বলবে এটা গ্লাস, একজন বলবে একটা কাপ, ফর এক্সাম্পল। এক একজনের এক এক থিওরি। যাই হোক, এটা নিয়ে আমরা আসলে পরে আলোচনা করব। তোমার যদি আর কোনো কমেন্ট না থাকে আমরা র্যাপ আপ করতে পারি আজকে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ দাদা আপনার আলোচনার জন্য। আশা করি পরবর্তী সপ্তাহে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি মনে করি যে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের আমাদের এই আলোচনা ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কমেন্ট করলে আসলে আমরা কি বলে এটাকে, আমরা একটু স্পৃহা পাবো যে কাজটাকে আরো ভালো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। ইয়াকে সবাইকে ধন্যবাদ আমাদের আড্ডা আজকে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাই।